নির্বাচনের দিন বা আগে গণভোটের সুপারিশ, জুলাই সনদ বাস্তবায়নে নির্দেশনা জারি করবে সরকার। আদেশ জারির পর গণভোট নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। 270 দিনের মধ্যে দায়িত্ব সম্পাদন করতে না পারেন স্বয়ংক্রিয়ভাবে সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। নভেম্বরেই গণভোট চায় জামায়াত, নির্বাচনের দিন ছাড়া মানবে না বিএনপি, অটো পাসের মতো সংবিধান সংশোধনে আপত্তি। আমরা এটাকে ওয়েলকাম করছি। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। যে সংযুক্তিগুলো দেয়া হলো সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। তারা জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। পরীক্ষায় ওটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতির সই না মানার ঘোষণা এনসিপির। সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে এই আদেশটি জারি করা হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সাদিক হাসান ইমন। এছাড়া খেলার খবর জানাতে থাকবেন ইমন। ধন্যবাদ আপনাকে। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি এস এম ইকবাল। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। 250 আসনে বিএনপির প্রার্থী প্রায় চূড়ান্ত, 2-3 দিনের মধ্যেই গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয়ে নেতাকর্মীদের কঠোর বার্তা। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। বিগত 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় সাংবাদিকদের ওপর ক্ষোভ। শিকল লাগিয়ে নিজেই অপহরণের নাটক সাজান গাজীপুরের ইমাম। বাসের টিকিট কেটে যান পঞ্চগড়, রহস্য উদ্ঘাটন পুলিশের। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। এবং মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে প্রাণহানিতে উদ্বেগ, সরঞ্জামের মান নিয়ে প্রশ্ন। পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই চালু করে বিগত সরকার, দাবি পরিচালকের। তদারকি বাড়ানোর তাগিদ। জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে নির্বাচনের দিন বা আগে গণভোট করার সুপারিশ করেছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে সুপারিশমালা হস্তান্তরের পর ব্রিফিংয়ে কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, আগামী সংসদ নিয়মিত কাজের পাশাপাশি প্রথম 270 দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবেও কাজ করবে। এই সময়ের মধ্যে গণভোটে পাশ হওয়া বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করবে সংসদ। এতে ব্যর্থ হলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে যুক্ত হবে প্রস্তাবগুলো। নানা চড়াই উতরাইয়ের পর অবশেষে চূড়ান্ত হয়েছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের রূপরেখা। সোমবার দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সুপারিশ তুলে দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। এ সময় গণতান্ত্রিক রূপান্তরের দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে জুলাই অভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরে বলেন, এই সনদের মাধ্যমে অতীত থেকে মুক্তি পাবে বাংলার মানুষ। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে। তারপরে পরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি জানান, জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশ্লিষ্ট 48টি বিষয়ে আদেশ জারির সুপারিশ করা হয়েছে। এই আদেশের অধীনে হবে গণভোট, যা জাতীয় নির্বাচনের দিন অথবা আগে হবে। তবে গণভোটে উল্লেখ থাকবে না নোট অফ ডিসেন্ট। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। গণভোট অনুষ্ঠানের ব্যাপারে আমরা কমিশনের পক্ষ থেকে সরকারকে কোনো সুনির্দিষ্ট সময় বেঁধে দেইনি। আমরা বলেছি যে সরকার এই আদেশ জারির পর থেকে নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময়ে তারা এইটা করতে পারবেন। আগামী সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করে আলী রিয়াজ জানান, আগামী সংসদ প্রথম 270 দিনে ব্যর্থ হলে সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে প্রতিস্থাপিত হবে প্রস্তাবগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসেবে
কার্যকর থাকবে। যদি সংবিধান সংস্কার পরিষদ 270 দিনের মধ্যে তাদের দায়িত্ব সম্পাদন করতে না পারেন, তাহলে গণভোটে পাশ হওয়া বিলটি স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ আপনা-আপনি সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদগুলোকে প্রতিস্থাপন করবে। তবে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো রাজনৈতিক দলগুলো তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করে পরবর্তীতে নিজেদের মতো করে বাস্তবায়ন করতে পারবে বলে মত দিয়েছে ঐক্যমত্য কমিশন। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। জোট করলেও শরিকদের নিজ প্রতীকে ভোটের বিধান রাখার দাবি জানিয়েছেন জামাত। ইসির সঙ্গে বৈঠকে জাতীয় নির্বাচনের আগে নভেম্বরের মধ্যে গণভোট করার আহ্বান জানায় দলটি। ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বলেও অভিযোগ করেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। এ সময় সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন তিনি। মঙ্গলবার 18 দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে আসে জামায়াতের 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক করে সিএসসি সহ 4 কমিশনারের সঙ্গে। 2 ঘন্টার বৈঠক শেষে দলটির সেক্রেটারি জেনারেল জানান, নভেম্বরে গণভোট এবং জোট করলেও শরিকদের নিজ প্রতীকে ভোটের বিধান বহাল রাখার দাবি জানায় জামায়াত। গণভোটকে জাতীয় নির্বাচনের আগে করতে হবে এবং সেটা আগামী নভেম্বরেই এই নির্বাচনটা সম্পন্ন করতে হবে। জুলাই জাতীয় সনদে যে সমস্ত বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে যে সংস্কারগুলোর ব্যাপারে আমরা ঐক্যমত হয়েছি, জাতিকে তো সেটা জানতে হবে, জানার পরেই না তারা হা না ভোট দেবে। তো সেটা যদি একই দিনে ভোট হয় তো ভোটাররা তো জানতে পারলো না। একটা কমিশনের সিদ্ধান্ত, উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত সংশোধন হয়ে গেছে, তারপরে কি একজন উপদেষ্টা একটা দলের নেতার সাথে জেন্টেলম্যান এগ্রিমেন্ট করতে পারে সেটা সংশোধনের ব্যাপারে? আমরা এটার উপরে ঘোর আপত্তি দিয়েছি যে এটা কোনো ক্রমেই সংশোধন করা যাবে না। জামায়াত ইসলামের সঙ্গে ইসলামী ব্যাংক সহ সমমনা প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই দাবি করে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, কর্মকর্তাদের নির্বাচনের দায়িত্ব পালন নিয়ে বিএনপির আপত্তি রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত। জামায়াত ইসলামী যে প্রতিষ্ঠানগুলোর কথা ওনারা বলেছেন, এর কোনো একটার মালিকানার সাথে জামায়াত ইসলামীর কোনো সম্পর্ক নাই। যারা বিএনপির বড় বড় নেতারা ব্যাংক চালান, প্রতিষ্ঠান চালান, হাসপাতাল চালান, একটা তালিকা আমরাও দিতে পারতাম, কিন্তু আমরা রাজনৈতিক শিষ্টাচারের কারণে আমরা এই কাউন্টারটাকে খুব ভালো মনে করি। এদিকে ঐক্যমত্য কমিশনের তুলে ধরা জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখাকে স্বাগত জানিয়েছে জামায়াত। সনদ বাস্তবায়নে গণভোটের বিকল্প নেই বলে মনে করেন দলটির নায়েবে আমির। বাস্তবায়নের ক্ষেত্রে আমরা খুব সুস্পষ্ট বলেছি যে এটাকে গণভোটের মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিতে হবে এবং গণভোট আর জাতীয় নির্বাচন দুটি একেবারেই ভিন্ন সাবজেক্টের উপরে। গণভোটটা হবে আমাদের রিফর্ম সংস্কারের উপরে। জাতীয় নির্বাচন তো ক্ষমতার পালাবদলের একটা ইস্যু আছে। সুতরাং জাতীয় নির্বাচনের সাথে গণভোটের নির্বাচনকে একাকার করে দেওয়া এটা কোনোভাবেই সম্মুখীন হবে না। সুষ্ঠু ভোট করতে দলের সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়ে নির্বাচনের লেভেল প্লেইং নিশ্চিতের দাবি জানান নেতারা। আলাদাভাবে পূর্বান্বয় করতে হবে। কাউসারা চৌধুরী, কুমু, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই বলে সাফ জানালো বিএনপি। দলটির নেতারা বলছেন, জাতীয় নির্বাচনের দিনই আলাদা ব্যালটে গণভোট হতে হবে। সুপারিশ বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত করে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করছে ঐক্যমত্য কমিশন। অটো পাসের মতো করে সংবিধান সংশোধন হতে পারে না বলেও জানান নেতারা। দীর্ঘ 8 মাসের আলোচনা আর তর্ক বিতর্কের পর প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ জমা জাতীয় ঐক্যমত্য কমিশনের। গণভোটের সময়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন বিএনপি নেতারা। গুলশানে বিএনপি কার্যালয়ে কূটনৈতিক কর্মসূচি শেষে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের কোনো সুযোগ নেই। বিএনপি অবস্থান পরিবর্তন করবে না বলেও সাফ জানান তিনি। গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। সেটা যেই বলুক, যারাই সেটা প্রতিবেদন দেখ, সেটা তাদের সমস্যা, এটা বিএনপির সমস্যা না। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। এদিকে সচিবালয়ে সংশোধিত আরপিও ইস্যুতে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পরে সাংবাদিকদের জানান, পরীক্ষায় অটো পাসের মতো করে সংবিধান সংশোধন হতে পারে না। সুপারিশ বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত ও নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে অনৈক্য তৈরি করছে জাতীয় ঐক্যমত্য কমিশন। স্বাক্ষরিত সনদের বহির্ভূত পরামর্শ বা সুপারিশ বহির্ভূত অনেক
আদেশের যে সংযুক্ত করা হয়েছে। বিস্ময়করভাবে আজকে যে সংযুক্তিগুলো দেয়া হলো সুপারিশমালার সাথে, সেখানে এই নোট অফ ডিসেন্টের কোনো উল্লেখ নাই। তারা একটা টাইম লিমিট নির্ধারণ করে দিয়েছেন যে 270 দিন পঞ্জিকা দিন, মানে ক্যালেন্ডার ডেজ এর মধ্যে সংস্কার প্রস্তাবগুলো গৃহীত না হলে অটোমেটিক সেটা সংবিধানে সংযুক্ত হবে। এটা একটা হাস্যস্কর ব্যাপার। পরীক্ষায় ওঠো পাশের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না। আইনি ও সাংবিধানিক ভিত্তি বিবেচনায় সরকার একটি সিদ্ধান্তে আসবে বলে প্রত্যাশা বিএনপির। তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশকে স্বাগত জানালেও ভাষাগত জটিলতা দেখছে এনসিপি। এ কারণে পর্যালোচনা করে আগামীকালের মধ্যে সই করার ব্যাপারে সিদ্ধান্ত নেবে দলটি। রাজশাহীতে সাংবাদিকদের একথা জানান এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে সই করতে হবে প্রধান উপদেষ্টাকে। রাষ্ট্রপতি সই করলে তা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হবে। জাতীয় নির্বাচন সামনে রেখে রাজশাহী বিভাগের মহানগর ও জেলাগুলোতে আহ্বায়ক কমিটির নেতৃত্ব বাছাইয়ে যোগ দেন এনসিপির শীর্ষ নেতারা। মঙ্গলবার বিকেলে নগরীর পর্যটন মোটেলে জুলাই সনদ নিয়ে গণমাধ্যমে কথা বলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। গণভোটের বিষয়টিকে স্বাগত জানালেও বেশ কিছু বিষয় নিয়ে ভাষাগত অস্পষ্টতা রয়েছে বলে জানান তিনি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের পক্ষ থেকে এই আদেশটি জারি করা হোক। এখানে গণভোটের যে বিষয়টি যেটি বলা হয়েছে যে নির্বাচনের পূর্বে সুপারিশ করা হয়েছে, আমরা এনসিপি আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে পজিটিভভাবে দেখি। আমরা পুরোটা পড়ে যেটা দেখেছি, বেশ কিছু বিষয় আমাদের নিজেদের বুঝতে ভাষাগত অস্পষ্টতা আছে। আমরা এই বিষয়গুলো তাদের কাছে থেকে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব এবং যদি আমরা এখন পর্যন্ত যে সন্তোষজনক অবস্থান সেটা যদি ওই ভাষাগত অবস্থানে আমরা পাই, তাহলে আমরা খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে 2-3 দিনের মধ্যে আমরা জানাবো যে কবে আমরা এটা স্বাক্ষরের দিকে যেতে পারি। এর আগে দুপুরে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ বাস্তবায়নের আদেশে রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টাকে সই করতে হবে। বিদ্যমান সংবিধানের অধীনে এই ধরনের সাংবিধানিক আদেশ দেওয়ার কোনো সুযোগ নাই এবং এই ধরনের সাংবিধানিক আদেশ বর্তমান যে প্রেসিডেন্ট আছেন চুপ্পু, তিনি কখনো এটা দিতে পারেন না। তার দেওয়াটা বৈধ হবে না, জনগণের কাছে বিশ্বাসযোগ্য, গ্রহণযোগ্য হবে না। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই গণ অভ্যুত্থানের বৈধতার জায়গা থেকে এই আদেশটি জারি করবেন। সংস্কারের বিপক্ষে কেউ দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে এমন রাজনৈতিক দলের সঙ্গে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান নাহিদ ইসলাম। আমরা মনে করি না তারা গণতন্ত্রের পক্ষের কোনো দল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। 250 আসনে প্রার্থী প্রায় চূড়ান্ত করেছে বিএনপি। 2-3 দিনের মধ্যেই মনোনীতদের গ্রিন সিগন্যাল দেবে হাইকমান্ড। দলটির নেতারা বলছেন, মাঠ দখলে রাখতেই এই উদ্যোগ, আর ঐক্য ধরে রেখে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নেতাকর্মীদের কঠোর বার্তা দিয়েছেন শীর্ষ নেতারা। বলেন, ঐক্য বিনষ্ট হলে সংকটে পড়বে দল। আহমেদ সালেহিনের রিপোর্ট। নেতাকর্মীদের উপস্থিতিতে সরগরম গুলশান, উচ্ছ্বাস আনন্দ যেন সবার চোখে মুখে। চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির হাইকমান্ডের সঙ্গে 8টি বিভাগের মনোনয়ন প্রত্যাশীদের কয়েকদিনের সাক্ষাৎকার শেষ হয় সোমবার। শীর্ষ পর্যায় থেকে আসে নানা নির্দেশনাও। মনোনয়ন প্রত্যাশীরা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বার্তা একটি, ঐক্য ধরে রাখতে হবে কর্মীদের। মানুষের কাছে ধানের শীষের ইমেজ ধরে রাখতে সজাগ থাকার আহ্বান ছিল তারেক রহমানের। আগামী নির্বাচনকে সামনে রেখে আমরা প্রত্যেকটি নেতৃবৃন্দ ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে, জিয়া পরিবারের পক্ষে কিভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি সেই নির্দেশনাগুলো তিনি দিয়েছেন। প্রত্যাশা করেছেন ঐক্যবদ্ধভাবে ধানের শীষের পক্ষে, বিএনপির পক্ষে যাতে কাজ করি। দীর্ঘ সময় এই দলে কাজ করতেছে যোগ্য লোক আছে, কিন্তু আমি তো সবাইকে দিতে পারবো না। দল ক্ষমতায় আনতে পারেন তাইলে আপনাকেও মূল্যায়নে অনেক সুযোগ থাকবে, শুধু এমপি বানাইতে হবে এমন তো কোনো কথা না। একজনকে দেওয়ার মাধ্যমে তাকে নিয়েই যাতে আমরা নির্বাচনী বৈতরণীটা পার হই। বিএনপির নীতি নির্ধারণী ফোরামের সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, বিভেদ ঠেকানো এবং স্বতন্ত্র প্রার্থী যেন কেউ না হয়, বিষয়গুলো নিয়েই সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে বৈঠক করেছে হাইকমান্ড। প্রার্থী ঘোষণা করার পর দলের মধ্যে যে কোনো বিভেদ না আসে, স্বতন্ত্র প্রার্থীর উত্থান যাতে না হয় এবং সবাই মিলে যাতে দল যাকে নমিনেশন দেবে তাকে সমর্থন দেয়, এই কথাটি কর্মীদেরকে, নেতৃবৃন্দকে
বোঝাবার জন্য এই সভার আয়োজন করা হয়েছে। চলতি মাসেই মনোনয়ন প্রত্যাশীদের সবুজ সংকেত দেওয়া হবে বলে জানান হাফিজউদ্দিন আহমেদ। বলেন, মাঠ দখলে রাখতে অধিকাংশ আসনেই প্রার্থী চূড়ান্ত করছে বিএনপি। আগামী 2 দিনের মধ্যে 200 থেকে 250 আসনের প্রার্থী চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে যেহেতু মাঠে আছে অন্যান্য দলের প্রার্থীরা, বিএনপি এখনো পূর্ণ শক্তিতে মাঠে নামতে পারেনি, সেই জন্য আমরা বলেছি যে দ্রুত অন্তত 200 আসনে দ্রুত মনোনয়ন চূড়ান্ত করার জন্য, যাতে এই 200 আসনে আমাদের প্রার্থীরা প্রচারণা চালাতে পারে, মাঠ যাতে সংগ্রাম থাকে। দলের সিদ্ধান্তের বাইরে কেউ গেলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপির হাইকমান্ড। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন বিতর্কিত করতে পারে এমন পর্যবেক্ষক আনতে চায় না সরকার। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এমনটাই জানান উপদেষ্টা তৌহিদ হোসেন। নির্বাচনকালীন বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণের বিষয়টি ইসি দেখভাল করবে বলেও জানান তিনি। এ সময় আওয়ামী লীগের আমলের 3 নির্বাচন নিয়ে দিল্লিকে প্রশ্ন না করায় ক্ষোভ প্রকাশ করেন উপদেষ্টা। জাতীয় সংসদ নির্বাচনের সময় যত এগিয়ে আসছে তত আলোচনায় বিদেশি পর্যবেক্ষক প্রসঙ্গ। এখন পর্যন্ত পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। মঙ্গলবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী দেশগুলোকে স্বাগত জানাবে সরকার। তবে এমন কাউকে আমন্ত্রণ জানাতে চায় না সরকার যারা উদ্দেশ্যমূলকভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। একেবারে ফ্রি, ফেয়ার, ট্রান্সপারেন্টের একটা ইলেকশন করতে বদ্ধপরিকর। কাজেই যারা পর্যবেক্ষক হিসেবে আসতে চায় আমরা অবশ্যই তাদেরকে এনকারেজ করব। তবে আমরা চাই না যে পর্যবেক্ষকের আড়ালে কেউ শুধু উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্নাম করার জন্য আসুক, সেটা তো আমরা চাইব না। সাংবাদিকদের আরেক প্রশ্নে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, সুযোগ পেয়েও আওয়ামী লীগ আমলের 3টি নির্বাচন নিয়ে ভারতের অবস্থান সম্পর্কে দিল্লির পররাষ্ট্র সচিবকে প্রশ্ন না করায় হতাশ হয়েছেন তিনি। আপনাদের মুখে প্রশ্নটা তুলে দেওয়া হয়েছিল যে আপনারা এই কথা গত 15 বছর বলেননি কেন? আগের নির্বাচনগুলি কি আপনাদের এই ফর্মুলা অনুযায়ী সঠিক ছিল? আপনারা কেউ এই প্রশ্নটা তুলেন না। আপনারা যদি নিজের থেকে কিছু এমব্রাস করতে নাও চান, যখন তিনি সুযোগটা দিয়েছেন তখন সেই প্রশ্নটা আপনাদের করা উচিত ছিল, সেটা আপনারা করেননি। এদিকে ঢাকার জন্য ট্রাম্প প্রশাসন মনোনীত রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন 24 অক্টোবর মন্তব্য করেছিলেন, প্রতিরক্ষা সহ নানা ক্ষেত্রে বাংলাদেশ চীনের দিকে ঝুঁকে পড়ছে। এতে যুক্তরাষ্ট্রের উদ্বেগ তুলে ধরেছিলেন তিনি। তার প্রতিক্রিয়ায় পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ঢাকা পরাশক্তিধর সব দেশের সঙ্গেই বন্ধুত্বপূর্ণ ভারসাম্যমূলক সম্পর্ক বজায় রেখে চলছে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক অন্য কোনো দেশের জন্য উদ্বেগের বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। আমাদের গভীর সম্পর্ক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এবং অর্থনৈতিক প্রচুর সম্পর্ক আছে চীনের সাথে। যেহেতু আমরা ব্যালেন্স মেনটেন করি, যে কারোই উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। বাহরাইনের সঙ্গে দীর্ঘদিন বন্ধ থাকা ভিসা ইস্যুর সমাধানে ঢাকা উদ্যোগ নিতে চায় বলেও জানান তৌহিদ হোসেন। এছাড়া ইসলামী বক্তা জাকির নায়েকের বাংলাদেশ সফর সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলে কবে থেকে কার্যকর হবে তা নিয়ে ভিন্ন মত দিয়েছেন আইনজীবীরা। তবে আগামী সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলে জানিয়েছেন তারা। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে ৪র্থ দিনের শুনানিতে ওঠে নানা প্রশ্ন। পরে শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেন আপিল বিভাগ। তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চূড়ান্ত শুনানি চলছে দেশের সর্বোচ্চ আদালতে। 4 দিনের শুনানিতে ঘুরে ফিরে এসেছে একই প্রশ্ন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলে তা কবে থেকে কার্যকর হবে। মঙ্গলবার শুনানি শেষে জামায়াতের আইনজীবী বলেন, তত্ত্বাবধায়ক সরকার ফিরলেও বর্তমান পরিস্থিতিতে বাস্তবায়ন করা সম্ভব নয়। ত্রয়োদশ সংসদ নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে বলেও মত তার। আমাদের সংবিধানের পূর্ববর্তী আর্টিকেল 58 ক, খ, গ, ঘ যে সিচুয়েশনে এটাকে অ্যাপ্লাই করতে হয়, এই সিচুয়েশন বাংলাদেশে আপাতত নাই। এই নির্বাচন ত্রয়োদশ সংশোধনীতে উল্লেখিত যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে, ওই ব্যবস্থায় হওয়ার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। আইনও এই বর্তমান সিস্টেমে অতীতের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যকর করার কোনো আইনি প্রভিশন আপাতত বাংলাদেশে নেই। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরলেও সাংবিধানিক প্রশ্ন জড়িত থাকায় সেটি কবে থেকে কার্যকর হবে তা সর্বোচ্চ আদালতের উপর ছেড়ে দিয়েছেন আরেক আইনজীবী। হাইকোর্টে এই বিষয়টায় অলরেডি রায় হয়ে গেছে, সুতরাং হাইকোর্টের বিষয়টা আমরা অ্যাপিলেট ডিভিশনে গিয়েছি, আপিল পেন্ডিং আছে। ওই অ্যাপিলেট ডিভিশন
ফাইনালি জাজমেন্ট দিয়ে বলে দিবে, আমরা আশা করতেছি বলে দিবে যে হাইকোর্টের রায়টা বহাল আছে, হাইকোর্টের রায়ের যে নন পার্টি কেয়ারটেকার গভর্নমেন্টের বিষয়টা রেস্টোর করা আছে, সেই অনুপাতেই বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের দ্বারাই ইলেকশন হবে। 2011 সালে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। রাজনৈতিক পট পরিবর্তনের পর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন ও আপিল করে বদিউল আলম মজুমদার সহ 5 জন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা সফররত পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক। বৈঠকে দুপক্ষই বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানায়, দুদেশের অংশীদারিত্বকে এগিয়ে নিলে দুদেশের মানুষই উপকৃত হবেন। পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে মতবিনিময় করেন তারা। অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করতে দুই দেশের মধ্যে নিয়মিত বাণিজ্যিক যোগাযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার উপর জোর দেন তারা। আলী পারভেজ মালিক ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশন JECর 9ম বৈঠকে পাকিস্তান প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বিশ্ব দরবারে বাংলাদেশকে রাজনৈতিকভাবে সাহসী অবস্থানে যেতে হবে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে এক আলোচনায় এই কথা বলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা। বৈশ্বিকভাবে কার্বন নিঃসরণের ক্ষতি পুষিয়ে উঠতে নিজেদেরকেই শক্ত অবস্থান গড়তে হবে বলেও মন্তব্য করেন তিনি। এ ব্যাপারে দেশের মানুষ এবং তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান উপদেষ্টা। খুবই এক্সাইটিং একটা প্রসেস, একটা ওভারওয়েলমিং প্রসেস, কিন্তু আমি এক সময় খেয়ে হারিয়ে ফেলি। তা যখন আমি অ্যাক্টিভিস্ট হিসেবেও গেছি তখনও খেয়ে হারিয়ে ফেলেছি, যখন আমি সরকার হিসেবে যাই তখনও খেয়ে হারিয়ে ফেলি। অনেক কথা মাথায় নিয়ে দেশে ফিরি, তারপরে দেখি আর কিছু নাই। এই যে একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি, সেখান থেকে বেরোতে আমার মনে হয় যে পলিটিক্যালি বাংলাদেশকে একটু বোল্ড অবস্থানে যেতে হবে। বিমানে করে আমরা শারমাল শেখে গেলাম, কতগুলো জার্গন শিখে আসলাম, ইন্টারন্যাশনালি কয়েকজন বন্ধু হইলো, কিন্তু দেশে এসে আর সরকারের মুখোমুখি দাঁড়ালাম না। নিজের দেশের মধ্যেও প্রসেসটাকে কিন্তু চ্যালেঞ্জ করতে আমাদের পারতে হবে। EDF Aluminium, redefine possibilities. কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ পরীক্ষায় দুর্নীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। স্বাস্থ্য সহকারী সহ 115টি পদের অনিয়মে জড়িতদের বিরুদ্ধে অনুসন্ধান করতে যাচ্ছে সংস্থাটি। এদিকে গাবতলীতে প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণ না করেই অর্থ লুটের অভিযোগে LGEDর নির্বাহী প্রকৌশলী বাচ্চু মিয়া সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে 97 স্বাস্থ্য সহকারী সহ 115টি পদের নিয়োগের জন্য গেল শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার আগের রাতে আবাসিক চিকিৎসা কর্মকর্তা হোসেন ইমামের বাড়ি ও ক্লিনিকে প্রার্থীদের ডেকে প্রশ্ন ফাঁস ও লাখ টাকার লেনদেন হয় এমন অভিযোগ ওঠে। এতে সিভিল সার্জন সহ কয়েকজন জড়িত থাকার অভিযোগে কার্যালয়ে তালাও ঝুলিয়ে দেয় বিক্ষুব্ধরা। যার রেশ ধরে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম দুর্নীতির অভিযোগে 2 দিন ধরে অভিযান চালিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা খুঁজে পায় দুদক। এ ঘটনায় সংশ্লিষ্টদের দায় খুঁজে বের করতে অনুসন্ধানে নামছে সংস্থাটি। দুর্নীতি দমন কমিশন কুষ্টিয়া সম্মিলিত জেলা কার্যালয়ে অভিযান পরিচালনা করছে। অভিযানের প্রেক্ষিতে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এই যে অপরাধ সংগঠিত হয়েছে বলে আমরা প্রতীয়মান হয়েছে। এদিকে গাবতলীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণ না করেই ভুয়া বিল দেখিয়ে 1,22,00,000 টাকা আত্মসাতের অভিযোগে LGEDর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ বাচ্চু মিয়া সহ 3 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3য় ও 4র্থ তলা নির্মাণ না করে নির্বাহী প্রকৌশলী উনি বিল দিয়ে দিয়েছেন। এই অভিযোগের প্রেক্ষিতে আমাদের অভিযানে যে তথ্য পাওয়া গেছে তার প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করেছে। এদিন দুদকের আবেদনে এসআলম গ্রুপের গাজীপুর ও কক্সবাজারে একাধিক সম্পত্তি জব্দের আদেশ দিয়েছেন আদালত। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। জ্যামাইকার স্থলভাগে 185 কিলোমিটার বেগে আঘাত হানল শক্তিশালী হারিকেন মেলিসা। তীব্র বৃষ্টি ও ঝোড়ো বাতাস, ক্যারিবীয় দ্বীপপুঞ্জে 7 জনের প্রাণহানি।
গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম মহিবুল্লাহ মিয়াজিকে অপহরণের ঘটনা মিথ্যা। তিনি অপহরণ হননি, গা ঢাকা দিয়েছেন নিজেই। সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশ। 23 অক্টোবর সকাল 7টা পঞ্চগড় থেকে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার হন গাজীপুরের টঙ্গী থেকে নিখোঁজ ইমাম মুফতি মহিবুল্লাহ মাদানী। তাকে অপহরণে ইসকনের জড়িত থাকার অভিযোগ ওঠে। এর জেরে দেশের বিভিন্ন জায়গায় শুরু হয় বিক্ষোভ। ঘটনার কয়েকদিন না পেরোতেই রহস্য মোড় নেয় ভিন্ন দিকে। পুলিশ জানায় মুফতি মহিবুল্লাহ নিজেই গা ঢাকা দিয়েছিলেন। সোমবার আটকের পর জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে ঘটনার সবকিছুই খুলে বলেন তিনি। নিজে মানসিকভাবে অসুস্থ বলেও দাবি করেন। অনেক রাত্রে পঞ্চগড় নামছে, এক পর্যায়ে আমি একটা শিকল পরনে পাইলাম, পায়ে শিকল দিয়া তারপরে আমার এই যে কেন করতেছি এইটার কোনো চিন্তা ভাবনা কিছুই আমার নাই, খালি যা মাথায় আসতেছে তা করতেছে। এ নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জানায় শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় যান মুফতি মহিবুল্লাহ। প্রযুক্তির মাধ্যমে আমরা বলতে চেয়েছি যে আপনি যে বলছেন এজাহারে যে বক্তব্য যে আপনাকে নিয়ে গিয়েছে সেটার সত্যতা আমরা পাচ্ছি না। এই মোটামুটি এখন পর্যন্ত তদন্ত, কিন্তু স্টিল আমরা মনে করি জিনিসটা অবস্কিউর। এখানে কারো ইন্ধন আছে কি নাই এটা আমাদের কাছে স্পষ্ট না। ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার পেছনে কারা জড়িত সেটিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় পুলিশ। পরিবারের সদস্যরাও ছিলেন। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। অল্প দিনের মধ্যে দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড খুলে পড়ায় উদ্বেগ ছড়িয়েছে জনমনে। প্রশ্ন উঠেছে এই প্রকল্পে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামের মান নিয়ে। কর্তৃপক্ষ বলছে গাফিলতি ছিল আগের কর্তৃপক্ষের, দায়হীনভাবে কাজ করেছেন তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন দক্ষ ও পেশাদার জনবলের মাধ্যমে তদারকি বৃদ্ধির কথা। স্বপন আহমেদের জানাচ্ছেন বিস্তারিত। ইচ্ছে তো অনেক, আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম। মৃত্যুর কয়েক ঘন্টা আগে নিজের ফেসবুক প্রোফাইলে পোস্টটি করেন আবুল কালাম আজাদ। রোববার সকালে ব্যক্তিগত কাজে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় আসেন তিনি। ফার্মগেটে মেট্রো রেলের 433 নম্বর পিলারের নিচে এলে একটি বিয়ারিং প্যাড তার উপর পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দেশের অন্যতম এই আধুনিক প্রকল্পের পিলার থেকে একটি বিয়ারিং প্যাড খুলে তরতাজা একজন যুবকের প্রাণহানি জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। একই সাথে প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রকল্পে ব্যবহার করা বিভিন্ন উপাদানের মান নিয়েও। ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিতে যাচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষ, পাশাপাশি কি বা বলছেন বিশেষজ্ঞরা? নির্মাণের শুরু থেকেই প্রশ্ন উঠে মেট্রো রেলের বিয়ারিং প্যাড নিয়ে। 2024 সালের 18 সেপ্টেম্বর প্রথমবার খুলে পড়ে একটি, তবে সেদিন হতাহত ছিল না। বছর না পেরোতেই আবারও বিয়ারিং প্যাড খুলে পড়লে প্রাণহানি হয় যুবকের। ঘটনার পর থেকেই প্রশ্ন উঠেছে মেট্রো রেলে ব্যবহার করা নির্মাণ সামগ্রী ও নির্মাণ কাজ নিয়ে। তবে প্রকল্পের বর্তমান পরিচালক দায় চাপান আগের কর্তৃপক্ষের গায়ে। অভিযোগ করেন পর্যাপ্ত ট্রায়াল ছাড়াই মেট্রো রেল চলাচলের অনুমতি দিয়েছিল তৎকালীন সরকার। ইন্টারন্যাশনাল নর্ম অনুযায়ী 6 থেকে 9 মাস লাগে এই ট্রায়াল রান চালাইতে, আমরা তো 2 মাস করছি, 3 মাস করছি। রোববারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে মেট্রো রেল কর্তৃপক্ষ। প্রতিবেদন হাতে এলেই কাজ শুরু করবেন বলে জানান প্রকল্পের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। বিয়ারিং প্যাড কিন্তু খারাপ না, যেটা ড্যামেজ হলে চেঞ্জ করবই। এদিকে দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজে সর্বোচ্চ মান বজায় রাখা হয়নি বলেও মনে করেন বিশেষজ্ঞরা। দুর্ঘটনা অংশের নির্মাণ ত্রুটি আছে কিনা তা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। মূল কারণটা যদি বের করতে পারি, এটা ডিজাইনে ঘাটতি থাকুক, নির্মাণে ঘাটতি থাকুক, সবকিছুই বের হয়ে আসবে। দুর্ঘটনা এড়াতে কাঠামোগত সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য টেকনিক্যাল ও পেশাদারদের দ্বারা তদারকি বৃদ্ধির তাগিদ দেনও তিনি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়, সঙ্গে থাকুন। দেখছেন রাত 11টার সময় দেশের বাইরের খবর। জ্যামাইকার স্থলভাগে আঘাত এনেছে শক্তিশালী হারিকেন মেলিসা। মেলিসার প্রভাবে তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাসে হাইতি, জ্যামাইকা ও ডোমিনিকান রিপাবলিকে 7 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘন্টায় 185 কিলোমিটার বেগে দেশটির স্থলভাগে আঘাত হানে মেলিসা। ক্যাটাগরি 5 মাত্রার হ্যারিকেনে তীব্র বৃষ্টিপাত ও ঝোড়ো বাতাস হচ্ছে। দ্বীপরাষ্ট্রটির পশ্চিমাঞ্চলীয় লেস কেইস এলাকায় বন্যা দেখা দিয়েছে। আগামী 4 দিনে জ্যামাইকার কিছু অঞ্চলে সর্বোচ্চ 100 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। এমনকি 13 ফুট উচ্চতার জলোচ্ছ্বাসেরও আশঙ্কা করা হচ্ছে।
হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় দ্রুত শক্তিশালী হামলার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, নিরাপত্তা পরামর্শ শেষে গাজায় শক্তিশালী বিমান হামলার নির্দেশ দেওয়া হচ্ছে। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি 125 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে গাজা। এতে প্রাণ গেছে অন্তত 94 ফিলিস্তিনের। হামাসের সামরিক শাখার কাসিম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েলি লঙ্ঘনের কারণে তারা এক বন্দির মরদেহ হস্তান্তর স্থগিত করেছে। এদিকে গাজার দক্ষিণাঞ্চলে সম্ভাব্য হামলার আতঙ্কে মানুষ ভীত সন্ত্রস্ত অবস্থায় দিন কাটাচ্ছে।